বিজ্ঞানপ্রিয় এই পর্যন্ত একাধিকবার সাইবার হামলার শিকার হয়েছে। যেটা হয় যে আপনি যখন কিনা মানুষের মধ্যে বিজ্ঞান বিষয়ক সচেতনতাকে সম্প্রসারিত করবার চেষ্টা করেন, কিছু কিছু মানুষ কিন্তু থাকে যাদের কাছে এই কাজটা ভীষণ রকম অপছন্দনীয়। কেননা আপনার সমাজের মধ্যে যত বেশি কুসংস্কার থাকবে, যত বেশি অপবিজ্ঞানের চর্চা থাকবে, ওই স্বার্থান্বেষী মানুষগুলো নিজেদের স্বার্থ তত বেশি হাসিল করতে পারবে। শিক্ষার্থীদেরকে হয়তো বা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে সচেতনতা বৃদ্ধি করা যায়, কিন্তু ওই যে আমার স্কুলের বা আমার বিশ্ববিদ্যালয়ের ঝালমুড়িওয়ালা মামাটা বা চা বিক্রি করে যেই মামাটা, ওনার মধ্যেও কিন্তু সচেতনতাটা ছড়ানো দরকার। বিজ্ঞানপ্রিয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান ভিত্তিক সংগঠন। কিভাবে তারা বিজ্ঞানকে মানুষের কাছে করে তুলছেন এত জনপ্রিয়, সে সম্পর্কে বলতে আজ সাথে আছেন বিজ্ঞানপ্রিয়র জনসংযোগ কর্মকর্তা জোনায়েদ আল রাইয়ান। রাইয়ান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বিজ্ঞানপ্রিয়র যাত্রাটা আসলে আপনাদের কবে থেকে শুরু হয়, এবং এখন যেটা হচ্ছে আপনারা সবচেয়ে জনপ্রিয় ফেসবুক গ্রুপ, আপনাদের যাত্রাটা কবে শুরু হয়েছিল? বিজ্ঞানপ্রিয়ের যাত্রাটা মূলত শুরু হয় 2018 সালের 1 ডিসেম্বর। আমাদের ফাউন্ডার বিজ্ঞানপ্রিয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাওন ভাইয়ার হাত ধরে বিজ্ঞানপ্রিয়ের যাত্রা শুরু। যেটা হয় যে আমরা যাত্রার একদম ইনিশিয়াল ফেজে একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে আমাদের যাত্রা শুরু করি, এবং এখন আসলে আমাদের কাজের পরিধি কেবলমাত্র ফেসবুক গ্রুপেই সীমাবদ্ধ নয়। একই সাথে আমরা ফেসবুক পেজের মাধ্যমে মানুষকে কন্টেন্ট দিচ্ছি, এবং আমাদের অডিয়েন্সের জন্য আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করছি খুব শীঘ্রই। এবং একই সাথে আমরা বেশ কিছু স্কুল কলেজ ভিত্তিক অফলাইন প্রজেক্ট এবং সাধারণ মানুষের জন্য বেশ কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করছে। বিজ্ঞানপ্রিয় গ্রুপের সাথে কি আপনি ওই 2018 সাল থেকে যুক্ত ছিলেন, নাকি মাঝখানে যুক্ত হয়েছেন? বিজ্ঞানপ্রিয়ের প্রতিষ্ঠা 2018-তে হলেও আমি যুক্ত হই আরও বেশ কিছুটা পরে। যেটা হয় যে খুব সম্ভবত 2019 সাল, তখন আমি বিজ্ঞানপ্রিয় পরিবার যে ফেসবুক গ্রুপটা, এই গ্রুপটা প্রথমবারের মতো নোটিস করি। যেটা দেখতাম যে এই ফেসবুক গ্রুপটা আমার কাছে ভীষণ চমৎকার লাগতো। কেন? এখানে আমি দেখতাম যে মানুষের বিজ্ঞান সংশ্লিষ্ট যত ধরনের প্রশ্ন আছে, তারা সেই প্রশ্নগুলো একেবারেই নিঃসংকোচে সেই গ্রুপের মধ্যে লিখে ফেলতো। এবং বিজ্ঞানপ্রিয়ের যেই ইনস্ট্রাক্টর টিম ছিল, সেই ইনস্ট্রাক্টর টিমের ইনস্ট্রাক্টররা এসে সেই পোস্টগুলোর কমেন্ট থ্রেডে এসে বেশ গোছানোভাবে এবং বেশ সহজবদ্ধভাবে সেই প্রশ্নগুলোর উত্তর লিখতো। যেটা হতো যে আমি উত্তরগুলো পড়তাম, এবং উত্তরগুলো পড়ার পর আমার কাছে মনে হতো যে এত সহজভাবে লিখতো একটা বিষয় সম্পর্কে, হয়তো বা ওই লেখাটা পড়ার আগে আমার ন্যূনতম কোনো ধারণাই ছিল না, কিন্তু একটা লেখা পড়ার পরেই হয়তো বা আমি অনেক কিছু জানতে পারছি সেই বিষয়টা সম্পর্কে। আমার কাছে এই জায়গাটাতে তাদের এই উত্তরগুলো যে অ্যাপ্রোচ ছিল এতটা আন্তরিক, এই জন্য আমার প্রথম ইমপ্রেশনটা কাজ করে বিজ্ঞানপ্রিয়ের যেই বিজ্ঞান কোর টিমের যে ইনস্ট্রাক্টররা তাদের প্রতি। এবং একই সাথে আমি দেখতে শুরু করি কেবলমাত্র ইনস্ট্রাক্টর টিমটাই না, এই ফেসবুক গ্রুপের এই এন্টায়ার কমিউনিটির যে মানুষ যারা কিনা গ্রুপ মেম্বার, তারাও ভীষণ রকম চমৎকার। বিষয়টা না কেবলমাত্র এটাই ছিল না যে যখন আমার বিজ্ঞান সংশ্লিষ্ট কোনো কিছু জানতে ইচ্ছে হচ্ছে, কেবলমাত্র তখনই আমি প্রশ্ন করছি। একই সাথে আমি যেটা দেখতাম যে বিজ্ঞানপ্রিয়ের সাধারণ গ্রুপ মেম্বাররা যখন নতুন কিছু শিখতে পারছে, তারা সেই জিনিসটাও এসে গ্রুপের মধ্যে অন্যদের সাথে শেয়ার করছে। আমার কাছে এই যে লার্নিং এবং তার পরবর্তীতে একই সাথে শেয়ারিং, সবাই মিলে একটা কমিউনিটি হিসাবে জ্ঞানের চর্চা করা এবং বিজ্ঞানের চর্চাটা করা, এই জন্য আমার কাছে বিজ্ঞানপ্রিয় পরিবারের যে কমিউনিটিটা, এন্টায়ার কমিউনিটিটাকে বেশ চমৎকার লাগতে শুরু করে। প্রথম ইমপ্রেশন ইনস্ট্রাক্টর টিম, এবং সেকেন্ড ইমপ্রেশন হচ্ছে এই এন্টায়ার কমিউনিটিটা। সেখান থেকেই 2021 সালে যখন কিনা বিজ্ঞানপ্রিয়ের রিক্রুটমেন্ট শুরু হয়, তখন আমার মনে হয় যে আমার বিজ্ঞানপ্রিয়ের সাথে যুক্ত হওয়া প্রয়োজন, এবং ঠিক সেই সময় থেকে আমি বিজ্ঞানপ্রিয়ের সাথে যুক্ত। বিজ্ঞান শব্দটি শুনলেই তো আমাদের কাছে ভর করে একরাশ হচ্ছে ভীতি, যে বিজ্ঞান বলতেই কঠিন কিছু। আপনি নিজেও একজন বিজ্ঞানের ছাত্র, আপনার কাছে বিজ্ঞান আসলে কতটা জনপ্রিয়? আমার কাছে স্কুল কিংবা কলেজের কথা যদি বলি, আমি নিঃসন্দেহে একজন আদর্শ ফাঁকিবাজ, এবং ফাঁকিবাজির চাইতেও আমার মধ্যে থাকা অন্যতম আরেকটি উল্লেখযোগ্য গুণ হচ্ছে আমি অসম্ভব রকম অলস। তো যেটা হয় যে অন্য সাধারণ বিষয়গুলোর তুলনায় বিজ্ঞান বিভাগের বিষয়গুলোতে আমাদেরকে একটু বাড়তি এফোর্ট দিতে হয় একাডেমিক রেজাল্টটা মেনটেন করার জন্য। যেহেতু অলসতা আমার রন্ধ্রে রন্ধ্রে, তাই বিজ্ঞান বিভাগের বিষয়গুলো থেকে যে আমি সবসময় পালিয়ে বাঁচবার চেষ্টা করব, এটাই আমার সহজাত প্রবৃত্তি, এবং আমি সেই কাজটাই করতাম একাডেমিক। আমার কাছে মনে হয় যে বিজ্ঞানপ্রিয়ের সাথে যুক্ত হবার পরে আমার এই মনোভাবটা একটু পরিবর্তন হয়েছে। যেটা হয় যে বিজ্ঞানপ্রিয়তে আমাদের যে অডিয়েন্স আছে, আমাদের যে কমিউনিটির মানুষগুলো আছে, এরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু সম্পর্কে জানতে চায়, এবং আমাকে সেই উত্তরগুলো তাদেরকে জানাতে হয়। একটা বিষয় সম্পর্কে আমি তখনই আসলে পরিষ্কারভাবে একটা স্বচ্ছ ধারণা দিতে পারবো যখন সেটা সম্পর্কে আমার নিজস্ব পড়াশোনাটা স্বচ্ছ হবে।
যেজন্য আমার কাছে মনে হয়, এবং একই সাথে আমি যখন কিনা তাদের প্রশ্নের কোনো উত্তর দিচ্ছি কিংবা কোনো আর্টিকেল লিখছি, কোনো কন্টেন্টের স্ক্রিপ্টিংয়ের পিছনে কাজ করছি, আমার কাছে মনে হচ্ছে আমার কন্ট্রিবিউশনগুলো এই মানুষগুলোর ব্যক্তি জীবনে প্রভাব বিস্তার করছে। এবং আপনি যখন কিনা এটা অনুভব করতে শুরু করবেন যে আপনার জ্ঞানের পরিধি দিয়ে আপনি ভিন্ন একজন মানুষের জীবনের মধ্যে কোনো ইতিবাচক প্রভাব রাখতে পারবেন, ওই তৃপ্তিটা না আসলে অকল্পনীয়, মানে কল্পনাকে ছাপিয়ে। ওইখান থেকে আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় যে বিজ্ঞান সম্পর্কে আমার নিজস্ব জ্ঞানের পরিধি আমি যত বেশি সম্প্রসারিত করতে পারবো, অন্য একজন মানুষের জীবনে ইতিবাচক প্রভাব নিয়ে আসার সুযোগটা আমার কাছে তত বেশি সম্প্রসারিত হবে। এইটা আমার জন্য এখন বিজ্ঞান শেখার জন্য বা বিজ্ঞান নিয়ে কাজ করার জন্য সবচেয়ে বড় ড্রাইভ হিসেবে কাজ করে। আচ্ছা, বিজ্ঞান প্রিয় তো এখন বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছে। এই বিজ্ঞান প্রিয় কন্টেন্টগুলো আসলে কারা তৈরি করেন? আমরা তো শুধু কন্টেন্ট দেখি, এর পেছনেও তো অনেকে কাজ করেন, তারা কারা? এর পেছনে বেশ কয়েকটি চমৎকার টিম আছে। আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপস অফ কন্টেন্টের জন্য ডিফারেন্ট টিম কাজ করে। বিজ্ঞান প্রিয়ের সবচেয়ে বেশি রিচ হয় যে কন্টেন্টগুলোতে আমাদের শব্দহীন ভিডিও কন্টেন্ট। এই ভিডিও কন্টেন্টগুলো যেহেতু শব্দহীন, তাই অডিয়েন্সের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমার গ্রাফিক ডিজাইনিংটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, তাদের কাছে বোধগম্য হয়ে উঠছে কিনা। আমার কাছে যেটা এই চিন্তা থেকে আমরা যেটা করি যে আমাদের চারজন চমৎকার গ্রাফিক্স ডিজাইনারেরকে নিয়ে একটা গ্রাফিক্স ডিজাইনিং টিম কাজ করে এখানে, এবং এই প্রত্যেকটা ভিডিওর পিছনে আমাদের স্ক্রিপ্ট রাইটাররা কাজ করে, এবং সেই স্ক্রিপ্টগুলো সুপারভাইজ করার জন্য, স্ক্রিপ্টগুলো রিভাইজ দেওয়ার জন্য আমাদের 6 জনের মতো স্ক্রিপ্ট সুপারভাইজার রয়েছে। ভিডিও কন্টেন্টের কথা বাদে যদি বাকি কন্টেন্টগুলোর কথা বলি, বিজ্ঞান প্রিয়ের ওয়েবসাইট এবং একই সাথে ফেসবুক যেই গ্রুপটা আছে, এই জায়গাগুলোতে লেখালেখি করার জন্য আমাদের এখন সর্বমোট 18 জন লেখক কাজ করছে, যারা কিনা আর্টিকেল রাইটার হিসেবে কাজ করছে। আমাদের গ্রুপে বিভিন্ন মানুষ তাদের জানার আগ্রহ থেকে যে প্রশ্নগুলো করে, সেই প্রশ্নগুলোর উত্তর প্রদান করার জন্য আমাদের এই চমৎকার ইনস্ট্রাক্টর টিম রয়েছে। এই তো, এবং একই সাথে আমাদের জনসংযোগ বিভাগ এবং হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট দুইটা একই সাথে কাজ করছে। সব মিলিয়েই চলছে বিজ্ঞান প্রিয়। বিজ্ঞানের সীমানা তো অনেক বেশি প্রসারিত। আমরা একটা জায়গায় শেষ করলে বিজ্ঞানের সীমানা দেখা যায় যে সেখান থেকে আবার নতুন করে শুরু হচ্ছে। তো আপনারা আসলে বিজ্ঞানের কতটুকু কভার করতে পেরেছেন, কিংবা সামনে আরো কোন কোন কন্টেন্ট নিয়ে তৈরি করার ইচ্ছা আছে? বিশেষত বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিজ্ঞান নিয়ে কাজ করতে গিয়ে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, বাংলাদেশে বিজ্ঞান নিয়ে কাজ করবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষের কাছে বিজ্ঞানের গ্রহণযোগ্যতাকে বৃদ্ধি করবার জন্য। আমরা যেটা দেখতাম যে অসংখ্য মানুষ বাংলাদেশে হয়তো বা একাডেমিক পড়াশোনায় সে যথেষ্ট শিক্ষিত, কিন্তু তার মধ্যে এখনও পর্যন্ত কুসংস্কার রয়েছে, অপবিজ্ঞানের চর্চা রয়েছে। আমাদের কাছে এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা মনে হয় শুদ্ধ বিজ্ঞানকে কতটা শীঘ্রই মানুষের কাছে জনপ্রিয় করে তোলা যায় এবং মানুষের আস্থা কত দ্রুত আমরা অর্জন করতে পারি। এবং সেই জায়গা থেকে আমরা এখন বিজ্ঞান প্রিয় পপ সায়েন্স নিয়ে কাজ করি। পপ সায়েন্সকে যদি আমরা আরেকটু সহজ করে বলতে চাই, এটা মূলত পপুলার সায়েন্স। আমাদের কাছে মনে হয় যে পপুলার সায়েন্স নিয়ে আমরা যত বেশি কাজ করব, মানুষ বিজ্ঞানের সাথে নিজের জীবনের প্রত্যেকটা ছোট ছোট ক্ষেত্রকে, প্রত্যেকটা ছোট ছোট মুহূর্তকে তত বেশি রিলেট করতে পারবে এবং মানুষের কাছে বিজ্ঞানের গ্রহণযোগ্যতা বাড়বে। ঠিক যে মুহূর্তে আমরা বিজ্ঞানের গ্রহণযোগ্যতা মানুষের কাছে বৃদ্ধি করতে পারবো এই পপ সায়েন্সের চর্চার মাধ্যমে, তখন কিন্তু আমরা কুসংস্কার বলি আর অপবিজ্ঞানের চর্চা বলি, দুইটাই খুব শীঘ্রই কমে আসবে। এই জন্য এই কথাটা চিন্তা করে বিজ্ঞান প্রিয় এখন হচ্ছে যে পপ সায়েন্সের যেই কন্টেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করছে এবং মানুষের মধ্যে পপ সায়েন্সের জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য, সায়েন্সকে আরও বেশি পপুলার করার জন্য কাজ করছে। আচ্ছা, আপনি বলছিলেন কুসংস্কার দূর করার কথা। আমাদের দেশে যারা কুসংস্কারে বিশ্বাস করে তাদের একটা হিউজ অংশ কিন্তু ঢাকার বাইরে কাজ করছে। তো ওই দিকটাতে যদি আমরা যাই, তাহলে হচ্ছে আপনারা কতটা সেদিকে নজর দিয়েছেন, মানে অনলাইনের পাশাপাশি আপনারা অফলাইনে কার্যক্রম কতটা বৃদ্ধি করেছেন? অনলাইন কন্টেন্টগুলো আমাদের কাছে, আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে বাংলাদেশের শহরাঞ্চল থেকে একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত প্রত্যেকটা মানুষ যার হাতে অনলাইন সুযোগটা আছে, সে যেন কখনো কোনো কুসংস্কারে বিশ্বাসী না হয় এবং অপবিজ্ঞান চর্চা থেকে যেন সে নিজেকে সরিয়ে আনতে পারে, সে যেন বিজ্ঞানের উপর আস্থাটা স্থাপন করতে পারে। এবং আমরা আমাদের গ্রুপের মধ্যে বিজ্ঞানপ্রিয় পরিবার যে ফেসবুক গ্রুপটা, এইটাকে আমরা যখন কিনা অবজার্ভ করি এবং রিসার্চ করে আমরা দেখি যে গ্রুপের এরকম অনেক মেম্বার আছে যারা কিনা বাংলাদেশের একদম প্রান্তিক পর্যায়ের। ওই মানুষটাও হয়তো বা নিয়মিতই ফেসবুক গ্রুপে নানান ধরনের প্রশ্ন করছে। আমাদের ইনস্ট্রাক্টর টিম যখন কিনা সেগুলোর উত্তর দিচ্ছে, সেখানে তাদের এঙ্গেজমেন্ট আমরা দেখতে পাই এবং তারা আমাদের কাছে প্রায়শই নিজেদের অভিব্যক্তিকে প্রকাশ করেন যে বিজ্ঞানপ্রিয়ের এই কন্টেন্টগুলো তাদের ব্যক্তি জীবনে এবং তাদের নিজস্ব চেতনাকে, তাদের জীবনের প্রত্যেকটি ছোটো ছোটো মুহূর্তে কী ধরনের প্রভাব রাখছে। অনলাইনের বাইরে আমরা যদি অফলাইন ক্যাম্পেইনগুলোর কথা বলি, আমরা অনেকগুলো অফলাইন ক্যাম্পেইন এই পর্যন্ত লঞ্চ করেছি।
2020-21 সালের দিকে করোনা মহামারীতে আমাদের প্রান্তিক পর্যায়ে বলি আর শহরাঞ্চল বলি সমগ্র দেশ বেশ নেতিবাচক একটা পরিস্থিতির মধ্য দিয়ে যায়। আমরা যেটা করেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজে গিয়ে সেখানকার শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবার চেষ্টা করেছি। একই সাথে শিক্ষার্থীদেরকে হয়তো বা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে সচেতনতা বৃদ্ধি করা যায়, কিন্তু ওই যে আমার স্কুলের বা আমার বিশ্ববিদ্যালয়ের ঝালমুড়িওয়ালা মামাটা বা চা বিক্রি করে যেই মামাটা, ওনার মধ্যেও কিন্তু সচেতনতাটা ছড়ানো দরকার। আমরা ওই মানুষগুলোকেও আলাদাভাবে কাউন্সিলিং করেছি, কেন তাদেরকে সচেতন হওয়া প্রয়োজন। একটা পণ্য বিক্রি করতে গেলে এই করোনা পরিস্থিতির মধ্যে তাকে কী কী ধরনের সচেতনতার কথা মাথায় রাখতে হবে, কী কী জায়গাতে তাকে সতর্ক থাকতে হবে। এবং যেটা দেখা যায় যে আমাদের সচেতনতামূলক যে ইকুইপমেন্টগুলো রয়েছে, আমি মাস্কের কথা বলি, গ্লাসের কথা বলি, গগলসের কথা বলি, এই প্রত্যেকটা জিনিস আসলে তাদেরকে সরবরাহ করেছে বিজ্ঞানপ্রিয়। এই ইকুইপমেন্টগুলো তাদেরকে দেবার মাধ্যমে আমরা যেটা নিশ্চিত করবার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে তারা যেন এই ইকুইপমেন্টগুলো ব্যবহার করে নিজেদেরকে করোনা মহামারীতে সচেতন রাখতে পারে এবং তাদের সচেতনতা যেন তাদের চারপাশে সংক্রমিত হয়। বিজ্ঞানপ্রিয় বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে। সাম্প্রতিককালে যদি আপনাদের সবচেয়ে বড় অর্জনের দিকে আমরা তাকাই, সেটি হচ্ছে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের বিজয়ী হয়েছে বিজ্ঞানপ্রিয়। সেই পুরো জার্নিটা আসলে কেমন ছিল, মানে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে একেবারে পুরো জার্নিটা কেমন ছিল? জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড এটা 2022 সালে বিজ্ঞানপ্রিয়ের যতগুলো অর্জন আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অর্জন, এবং এর জন্য সমগ্র দেশের 600টিরও অধিক সংগঠন আবেদন করে এবং তারপর সেখান থেকে যেটা হয় বাংলাদেশের সেরা 10টি সংগঠনকে হচ্ছে এই যে তালিকাভুক্ত করা হয় এবং তাদেরকে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিজ্ঞানপ্রিয় যেটা মনে করে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্তিটা দেশের প্রতি বিজ্ঞানপ্রিয়ের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটাকে আরও অনেকখানি বাড়িয়ে দিয়েছে। জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের যেই মূল মটোটা আছে যে এখানকার সংগঠনগুলোর প্রত্যেকের নিজস্ব একটি জয় বাংলা থাকবে। জয় বাংলা কি একটা সংগঠন যেই স্বপ্নটা দেখে সেটাই তার নিজস্ব জয় বাংলা। বিজ্ঞানপ্রিয়ের জয় বাংলা যদি বলি, বিজ্ঞানপ্রিয়ের জয় বাংলা হচ্ছে কিছুক্ষণ আগেই বললাম বাংলাদেশের শহরাঞ্চল হোক কিংবা প্রান্তিক পর্যায়ে হোক, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা নির্দিষ্ট মানুষ যেন বিজ্ঞানের উপর নিজের আস্থাটা রাখতে পারে। জীবনের যে কোনো ধরনের সিদ্ধান্ত, যে কোনো ধরনের মুহূর্তে সেজন্য বিজ্ঞান কিভাবে দেখে কিংবা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিজ্ঞানসম্মত একটি সিদ্ধান্ত গ্রহণ করে, নিজেদের জীবন এবং নিজেদের চারপাশকে বিজ্ঞানসম্মতভাবে পরিচালিত করে। কুসংস্কার এবং অপবিজ্ঞান দ্বারা যেন দেশের একটা সিঙ্গেল মানুষও যেন প্রভাবিত না হয়, সেটাই বিজ্ঞানপ্রিয়ের জয় বাংলা। আপনারা বলছিলেন আপনারা বিজ্ঞান নিয়ে মানুষকে সচেতন করেন। বিজ্ঞানের একটা বড় অংশ তো হচ্ছে সাইবার সাইডটা। আপনাদের বিজ্ঞানপ্রিয় গ্রুপটি যখন সাইবার হামলার শিকার হলো কিছুদিন আগে, তখন আপনারা সেটি কিভাবে সামাল দিয়েছিলেন বা পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করেছিলেন? বিজ্ঞানপ্রিয় এই পর্যন্ত একাধিকবার সাইবার হামলার শিকার হয়েছে। যেটা হয় যে আপনি যখন কিনা মানুষের মধ্যে বিজ্ঞান বিষয়ক সচেতনতাকে সম্প্রসারিত করবার চেষ্টা করেন, কিছু কিছু মানুষ কিন্তু থাকে যাদের কাছে এই কাজটা ভীষণ রকম অপছন্দনীয়। কেননা আপনার সমাজের মধ্যে যত বেশি কুসংস্কার থাকবে, যত বেশি অপবিজ্ঞানের চর্চা থাকবে, ওই স্বার্থান্বেষী মানুষগুলো নিজেদের স্বার্থ তত বেশি হাসিল করতে পারবে। বিজ্ঞানপ্রিয় 2021 সালের 28শে জুন খুব সম্ভবত প্রথমবারের মতো সাইবার হামলার শিকার হয়। আমাদের একটি সমৃদ্ধ ফেসবুক গ্রুপ ছিল, যেই গ্রুপটার সদস্য সংখ্যা অস্বাভাবিকভাবে হ্রাস পায়। তবে যেটা হয়েছে সেই জায়গাটা থেকে বিজ্ঞানপ্রিয় যে চমৎকার গ্রুপ ম্যানেজমেন্ট টিম রয়েছে এবং একই সাথে ইনস্ট্রাক্টর টিম রয়েছে, তাদের সম্মিলিত প্রচেষ্টায় বিজ্ঞানপ্রিয় সেই গ্রুপটা পুনরায় সমৃদ্ধ হয়েছে। আমরা সেই শূন্য থেকে শুরু করে এই গ্রুপটাতে প্রায় 7 লক্ষ মানুষকে জড়ো করতে সক্ষম হয়েছি। এবং দ্বিতীয়বারের মতো কিছুদিন আগে আমাদের এই 7 লক্ষ মানুষের গ্রুপটাও ডিসেবল হয়ে যায় হঠাৎ করে। যেটা হয় যে একটা নির্দিষ্ট গ্রুপ থাকে, যে গ্রুপটা হচ্ছে কনস্ট্যান্টলি আমাদের বিজ্ঞানপ্রিয়ের কন্টেন্টগুলোকে রিপোর্ট করতে শুরু করে, যেই জন্য এই গ্রুপটা আসলে ডিসেবল হয়ে যায়। তবে আমরা মনে করি এবং আমাদের একবার শূন্য থেকে শুরু করে 7 লক্ষ মানুষের একটা বিশাল কমিউনিটি তৈরি করতে পারার খুব অল্প সময়ের মধ্যে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আমাদেরকে একটা আত্মবিশ্বাস দেয়। আমরা বিশ্বাস করি বিজ্ঞানপ্রিয়কে যতবারই শূন্যে নামিয়ে দেওয়া হোক না কেন, দেশের বিজ্ঞান প্রেমীদের কথা চিন্তা করে, বিজ্ঞানের কথা চিন্তা করে বিজ্ঞানকে আরও বেশি জনপ্রিয় এবং বিজ্ঞানের উপর মানুষের আস্থাকে আরও বেশি বৃদ্ধি করবার জন্য বিজ্ঞানপ্রিয়কে যদি বারংবার শূন্য থেকে শুরু করতে হয়, বিজ্ঞানপ্রিয় আত্মবিশ্বাসী বিজ্ঞানপ্রিয় সেটা করতে পারবে এবং দিনের শেষে বিজ্ঞানের বিজয় হবে। বিজ্ঞানের বিজয়ের কথা বলছিলেন, আপনারা যখন বিজ্ঞান নিয়ে এত কন্টেন্ট তৈরি করছেন, কিছু সমালোচক তো তাহলে অবশ্যই আছে আপনাদের। যখন কিনা আপনারা একটা কন্টেন্ট বানান, এমন কোনো কন্টেন্ট কি এ পর্যন্ত বানিয়েছিলেন কিনা যার কারণে হচ্ছে আপনারা অনেক বেশি পরিমাণে সমালোচিত হয়েছেন কিংবা দর্শকরা সেটি নেগেটিভলি নিয়েছে? সমালোচনার বিষয়টা হচ্ছে যখন আপনি কোনো মানুষের জন্য ভালো কিছু করতে যাবেন, কেউ না কেউ আপনার সমালোচনা করবে। আমরা মানুষের মধ্যে বিজ্ঞান সংক্রান্ত সচেতনতাকে বৃদ্ধি করতে চাই এবং এটা করতে গিয়ে আমরা যেটা দেখি যে কিছু সংখ্যক মানুষ থাকে যারা কিনা
বিজ্ঞান মনস্ক নয়, সেই বিজ্ঞান মনস্ক না থাকা মানুষগুলো যেটা চেষ্টা করে যে মানুষের মধ্যে যেন বিজ্ঞানের যে সংক্রমণ এবং বিজ্ঞানের উপর মানুষের আস্থাটা যেন কখনো তৈরি হতে না পারে। কোশ্চেনটা ভুলে গেছি। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে বিজ্ঞান নিয়ে আপনারা এমন কোনো কন্টেন্ট তৈরি করেছিলেন কিনা যেটা নিয়ে আপনারা অনেক বেশি পরিমাণে সমালোচিত হয়েছেন দর্শকদের কাছে কিংবা আপনাদের যারা টার্গেট আছে তাদের কাছে, টার্গেট পিপলদের কাছে? যেটা হয় যে আপনি যখন কিনা মানুষের জন্য ভালো কিছু করতে চাবেন তখন সমালোচনা বিষয়টা আসলে ধ্রুবক, আপনাকে অবশ্যই সমালোচিত হতে হবে। বিজ্ঞান পিয়ের বিভিন্ন কন্টেন্টে বিজ্ঞান পিয়ের যে মেসেজটা থাকে মানুষ যেন বিজ্ঞানের উপর আস্থাটা রাখতে পারে, বিজ্ঞান জিনিসটা যেন মানুষের কাছে জনপ্রিয় হয়। যেটা হয় যে অপবিজ্ঞানে বিশ্বাসী এবং অপবিজ্ঞান যারা চর্চা করে, যে মানুষগুলো কিনা বিজ্ঞান মনস্কই নয়, সেই মানুষগুলো বিজ্ঞান পিয়ের কন্টেন্টগুলো সমালোচনা করে এসেছে এবং এখনও করে। তবে আমরা মনে করি যে এই মানুষগুলোকে প্রভাবিত করে বিজ্ঞান মনস্ক করে তোলাটাই বিজ্ঞান পিয়ের লক্ষ্য। এরকম একটা সময় আসবে যেই মুহূর্তে যেই মানুষগুলো এখন বিজ্ঞান মনস্ক নয় তারাও বিজ্ঞান মনস্ক হয়ে উঠবে, বিজ্ঞানের উপর এই মানুষগুলো আস্থা রাখতে পারবে। আমরা যেটা দেখেছি যে বিজ্ঞান প্রিয়ের যেই মানুষগুলো কিনা লয়াল অডিয়েন্স, যারা কিনা চায় বিজ্ঞান চর্চা করতে এবং বিজ্ঞান নিয়ে যাদের মধ্যে যথেষ্ট আগ্রহ আছে, যখনই বিজ্ঞান প্রিয় সম্পর্কে কোনো ধরনের সমালোচনা হয়েছে সেই মানুষগুলো আমাদের পাশে দাঁড়িয়েছে এবং বিজ্ঞান প্রিয় প্রত্যেকটা প্রতিকূলতাকে উচ্চাতে সক্ষম হয়েছে। আপনি পর্বের শুরুতেই বলছিলেন যে আপনারা সম্প্রতি একটি ওয়েবসাইট লঞ্চ করেছেন। বিজ্ঞানপ্রিয় পরবর্তী সময় বা ভবিষ্যতে আরও কি উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে? ওয়েবসাইট নিয়ে আমাদের বেশ কিছু চমৎকার প্ল্যানিং রয়েছে। আমাদের মূল যে লক্ষ্যটা, প্রাইমারি যে আমাদের মূল যে লক্ষ্যটা সেটা হচ্ছে যে আমরা চাই বিজ্ঞান পিয়ের এই ওয়েবসাইটটাকে দেশের সবচাইতে সমৃদ্ধ ডিজিটাল বিজ্ঞান সংশ্লিষ্ট কন্টেন্টের একটা সমৃদ্ধ লাইব্রেরি হিসেবে গড়ে তুলতে, এবং এই লাইব্রেরিটা অনলাইনে থাকবে। মানুষ খুব সহজে এই লাইব্রেরিটা ঘুরে দেখতে পারবে এবং এই লাইব্রেরি দ্বারা নিজেরা উপকৃত হতে পারবে। এবং একই সাথে আমরা সময়ের সাথে সাথে বিজ্ঞান প্রিয় সামনে যে প্রজেক্টগুলো লঞ্চ করবে কিংবা বিজ্ঞান প্রিয়র যে কমিউনিটি, দেশে যারা কিনা বিজ্ঞানকে ভালোবাসে, বিজ্ঞান জানতে চায় এবং শিখতে চায়, সেই কমিউনিটির চাহিদা অনুযায়ী নতুন প্ল্যানিং আমরা নিব এবং নতুনভাবে ওয়েবসাইটের ইনিশিয়েটিভগুলো আমরা নিব। এবং আমাদের যে অফলাইন ক্যাম্পেইনগুলো রয়েছে, অফলাইন অনলাইন উভয় জায়গাতে আমরা যে ক্যাম্পেইন এবং প্রজেক্টগুলো লঞ্চ করি সেগুলো সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আমরা ওয়েবসাইটে রাখবো। এই সংগঠনটি ছাড়া আপনি কি আরও কোনো সহশিক্ষামূলক কার্যক্রমের সাথে যুক্ত আছেন? বিতর্কের সাথে জড়িত বেশ কয়েকটা সংগঠনের সাথে জড়িত ছিলাম। সব মিলিয়ে এখন আসলে বিজ্ঞানকে ভালোবাসে যে মানুষগুলো, বিজ্ঞানপ্রিয় কমিউনিটির মানুষ, এদেরকে নিয়েই কাজ করা হয়, পাশাপাশি বিতর্ক করা হয়। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আড্ডার মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম। পরবর্তী পর্বে আমরা আবারও নতুন কিছু জানবো এবং শিখব। স্কিলোফির প্রতি মুহূর্তের আপডেট পেতে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করুন। ধন্যবাদ।